বকুলের প্রকৃতিতে পারুলের মতো নিজের মধ্যে ডুবে গভীরে তলিয়ে যাওয়ার সুখ নেই। বকুলের সে সময়ও নেই। বকুল বর্তমানে স্রোতের ধাক্কায় ছুটেই মরল জীবনভর। পারুলের কথা আলাদা। পারুল চিরদিনই আত্মমগ্ন। এখন তো আরও বেশি হয়েছে। পারুলের চোখের সামনে গঙ্গার অফুরন্ত তরঙ্গ। পারুলের জীবনটা নিস্তরঙ্গ। সেই নিস্তরঙ্গ জীবনের মাঝখানে আচমকা একটা বড় ঢিল পড়ার মতো তরঙ্গ তুলেছিল শম্পা নামের মেয়েটা। পারুলেরও যে এখনও কারো জন্যে কিছু করবার আছে, পারুল এখনও কারো প্রয়োজনে লাগতে পারে, এ স্বাদ এনে দিয়েছিল। কিন্তু সেও তো মিলিয়ে গেল ক্ষণিক বুদবুদের মতো। আমাকে আর কারও কোনো দরকার নেই। এই এক শ্মশানের শান্তি নিয়ে আবার থিতিয়ে বসেছিল পারুল। আবার এক তরঙ্গ এলো তার জীবনে। পারুলের ছেলে তার ছেলেকে রেখে গেল মায়ের কাছে। তার সমারোহময় জীবনে মার প্রয়োজন ফুরিয়েছিল। রসুন চৌকি থেমে যাওয়া বিধ্বস্ত জীবনে আবার এলো সেই প্রয়োজন। পারুল বলেছিল, ও কি একা এই বুড়ির কাছে থাকতে পারবে? ছেলে বলেছিল, পাড়া অভ্যেস করতে হবে, তা নইলেই তো বোর্ডিংয়ের জীবন। সেটা আমি চাইছি না। হ্যাঁ, পারুলের ছেলে এখন আর চাইছে না ছেলেকে কনভেন্টে রেখে সভ্যভাবে মানুষ করতে। অথচ কিছুদিন আগেও সে চাহিদা ছিল তার। আরও একটু বড় হলেই কোথাও পাঠিয়ে দেবার বাসনা এবং চেষ্টা ছিল। হঠাৎ মন ঘুরে গেছে তার। সে প্রাচীনকালের আদর্শে আর সনাতনী পদ্ধতিতে ছেলেকে মানুষ করতে চায়। অতএব মার কাছেই শ্রেয়। প্রথম দিন এর জন্যে ছেলেকে বকেছিল পারুল। বলেছিল, ছেলে মেয়ে কি তোদের হাতের বল যে নিজেদের যখন যেমন মতিগতি হবে তখন ওদের গতিও তাই হবে? এই কদিন আগেও তুই ওকে বলেছিলি তুই সাহেব হ, আজ বলছিস তুই সনাতনী হ। ছেলে মানুষ এ ধাক্কা সামলাতে পারবে কেন? ছেলে বলেছিল, জীবনে আরও অনেক বড় ধাক্কা আসতে পারে মা। এটা ধরো, সেটা সইবার ক্ষমতা অর্জনের প্রস্তুতি। তা আমার কাছে যে দিচ্ছিস, আমাকে কি তোর খুব সনাতনী মনে হয়? আমি তো একটা সর্বসংস্কার বর্জিত কালা পাহাড়। ছেলে মার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলেছিল, তবু তো খাঁটি নির্ভেজাল কালা পাহাড়। ভেজাল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি মা। তবে দিয়ে যা ছেলেকে। তবে গ্যারেন্টি দিতে পারবো না বাবু, তোমার ছেলেকে তোমার মনের মতো গড়ে তুলতে পারবো কি না। তুই আমাকে যা ভাবছিস আমি সত্যিই তাই কি না তাতে আমার নিজেরই ঘোরতর সন্দেহ আছে। তোমার থাকে থাক, আমার নেই বলে চলে গিয়েছিল ছেলে। পারুলের বড় একটা যা হয় না তাই হয়েছিল। পারুলের চোখে জল এসে গিয়েছিল। আমায় কেউ বুঝতে পারল? আমায় সেই বোঝার মধ্য দিয়ে সে বিশ্বাস করল? এর থেকে আহ্লাদের কি আছে? আর সে স্বীকৃতি যদি আপন সন্তানের কাছ থেকে আসে, তার থেকে মূল্যবান বুঝি কিছু নেই। তা স্বয়ং ভগবানই নাকি ওই স্বীকৃতির কাঙাল। তিনিও তার গঠিত সন্তানদের কাছে ভিক্ষাপাত্র পেতে ধরতে বলেছিলেন। তুই আমায় বোঝ, আমায় জান, আমি যে কি তা একবার উপলব্ধি কর, তবে মানুষ কোন ছাড়। কিন্তু এই ছেলেটাকে নিয়ে মুশকিলেই আছে পারুল। এত গম্ভীর হয়ে গেছে সে, যেন পাথর কি কাঠ। ওর কোনোখানটা দিয়ে যে
একটু ঢুকে পড়ে মনটা ছুঁতে পারবে বুঝতে পারে না। গল্প বলে, ছড়া শিখবার চেষ্টা করে নিজেদের ছেলেবেলার কাহিনী শুনিয়ে। ওরই বাবা ছেলেবেলার দুষ্টুমির আর বায়না আবদারের বিশদ বর্ণনা করে ওই গাম্ভীর্যের পাষাণ প্রাচীরে এতটুকু ফাটল ধরাতে পারছে না পারুল। একেবারে যে হাসে না তা নয়, হাসির গল্প শুনে একটু হাসে। সদ্য শোকগ্রস্ত মলিনচিত্ত মানুষ শিশুর হাসি খেলা দেখলে যেমন একটু প্রাণহীন হাসি হাসে, তেমন হাসে। যেন পারুল যে ওর জন্যে এতটা চেষ্টা করছে সেটা বুঝে এক বিন্দু কৃতজ্ঞতার কুণ্ঠিত হাসি। পারুল বলে, তুই একটা বুড়ো, পুরো বুড়ো। তোর যত ভালো আর শৌখিন নামই থাকুক, আমি তোকে বুড়ো বলে ডাকব, এই আমার সংকল্প। বুড়ো একটু বুড়োটে হাসি হেসে বলে, তা ডাকো না, ভালোই তো। পারুল রাগ দেখিয়ে বলে, আচ্ছা, তুই এমন নেকটিমাপা হাসি হাসতে শিখলি কোথা থেকে বলতো? আমাদের ছেলেবেলায় আমাদের জোরে জোরে হাসিটা ছিল মহাদোষের, হেসে উঠলেই ধমক। তবু আমরা হেসে উঠতাম, আর তুই বাবা এমন মেপে মেপে হাসি অভ্যেস করেছিস? বুড়ো তার উত্তরে আরও শীর্ণ হাসি হেসে বলে, আমি তো খুব হাসি। তার মধ্যে কোন ফাটল দিয়ে ঢুকবে পারুল? আশ্চর্য সংযম ওইটুকু ছেলের, এমন সাবধানে কথা বলে যেন ওর অতীত বলে কিছু নেই, কিছু ছিল না। ও যেন কেবলমাত্রই এই চন্দননগরের পারুলের বুড়ো। মা, বাপ, বোন, কি নিজের হারিয়ে ফেলা জীবনের কোনো কথার ছন্দাংশ অসতর্কে কোনো সময় বেরিয়ে পড়ে না বুড়োর মুখ দিয়ে। বুড়ো যেন ভুঁই ভোর। পারুল হয়তো অন্যমনস্কের বসে কোনোদিন বলে বসে, এ সময় তুই কি খেতিস? ছুটির দুপুরে তুই কি করতিস? বুড়ো অবলীলায় বলে, মনে নেই। পারুল বলে, বুড়ো, তোর বাবার চিঠি এসেছে, তোর আর আমার একটা খামের মধ্যে। আয়, আমরাও দুজনে দুটো চিঠি লিখে খামে পুরে পাঠাই। আমারটা লিখছি, তোরটা লেখ। এইভাবে ছড়িয়ে গুছিয়ে বলে। তবু বুড়ো অম্লান মুখে বলে, তুমি তো সব খবরই লিখেছ। ও মা, আমি লিখছি আমার ছেলেকে, আর তুই লিখবি তোর বাবাকে। দুটো বুঝি এক হলো? আয় আয়, তাড়াতাড়ি পড়ে ফেলে উত্তরটা লিখে ফেল, ডাকের সময় চলে যাবে। বুড়ো আসেও না, চিঠি লেখা তো দূরের কথা, পড়েও না, হাতেই নেয় না। বলে, এখন লিখতে ইচ্ছে করছে না, তুমি পাঠিয়ে দাও। বলে, এখন অঙ্ক কষছি, পরে পড়ব। পারুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। পারুলের ওর আগের চেহারাটা মনে পড়ে যায়। আগে আগে দু একদিনের জন্য বাপ মার সঙ্গে বেড়াতে আসতো। বাপি বাপি করে কি বায়নাই না করতো, বাপি আমায় এক্ষুনি বেড়াতে নিয়ে চলো, বাপি আমি এক্ষুনি নৌকো চেপে গঙ্গায় ভাসবো, বাপি তুমি যে বলেছিলে একটা 3 কোনা এরোপ্লেন কিনে দেবে, এক্ষুনি দাও। বাপি বাপি বাপি। বাপির জীবন মহানিশা করে তুলত। গলা ধরে ঝুলে পড়ে পিঠের ওপর লাফিয়ে চড়ে বসে। বাপি যদি বলতো, এখন গঙ্গার জোয়ার, এখন নৌকোয় চড়ে না, অবলীলাই বলতো, মেরে হাড় ভেঙে দেব তোমার। মামনি সম্পর্কে অবশ্য একটু সমীহ ভাব ছিল। এমন কথা মাকে বলতে সাহস করতো না। মা বলতো, নিজের মান নিজে রাখতে জানে না,
তাই ছেলের অত সাহস। তবু মা মণি অন্ত প্রাণও ছিল। আর ছোট্ট সেই বোনটার ওপর, আহা, একেবারে সাতখানা প্রাণ বোনের গুণপনায়, বোনের বোকামিতে আহ্লাদে বিকলিত। পারুলকে ডেকে ডেকে উচ্ছ্বসিত সেই মন্তব্য মনে পড়ে যায় পারুলের। দিদি, দিদি, শোনো, লিলি ফুলটা এমন না বোকা, টফিটা ফেলে দিয়ে কাগজটাই খেতে লেগে গেছে। দিদি, দিদি, লিলি ফুলটার বড় হবার কি দারুণ শখ দেখো, নিজের জুতো ফেলে রেখে বাপির জুতো পরে বেড়াচ্ছে। উচ্ছ্বসিত কলকণ্ঠ। যে 2-3টে দিন থাকতো, মুখর করে রাখত গঙ্গা তীরের এই নিস্তরঙ্গ বাড়িখানা, সেই ছেলেটাই এ বাড়ির মৌন দেয়ালগুলোকে যেন ডবল ভারী করে তুলেছে। কেউ নেই, কেউ কথা বলার নেই। সে একরকমের শান্ত স্তব্ধতা, কিন্তু একজন আছে যার হঠাৎ হঠাৎ বাঁশির মতো বেজে ওঠার কথা, ঝর্ণার মতো কলকলিয়ে উঠবার কথা। সে যদি নিথর হয়ে থাকে, সে স্তব্ধতায় দম আটকে আসে। পৃথিবীর তিক্ত অভিজ্ঞতায় বুড়িয়ে যাওয়া একটা শিশুর ভার যে কত গুরুভার, সেটা অহরহ অনুভব করছে পারুল। অনুভব করতে পারছে ওই স্তব্ধতার অন্তরালে কি যন্ত্রণার ঝড় বইছে। এই তো ছিল গৌরবের উচ্চ রাজাসনে, হঠাৎ নেমে আসতে হলো রিক্ত নিঃস্ব এক অগৌরবের রুক্ষ ভূমিতে। সেখানে কোথাও কোনোখানি স্নেহ নেই, মমতা নেই, ত্যাগ নেই। না, ওদের জন্য কেউ ত্যাগ স্বীকারে রাজি নয়। ওরা গুঁড়ো হয়ে যাক, ওদের ওপরওয়ালা অটল থাকবে আপন হৃদয় সমস্যা নিয়ে। পারুল মনে মনে বলে, সব যুগেরই বলি আছে, তোরাই এ যুগের বলি। আমাদের অন্ধকার যুগে আমরা ছিলাম অন্ধ কুসংস্কারের বলি, আর এই আলোর যুগে তোরা হচ্ছিস সভ্যতার বলি। তবু চেষ্টা করে পারুল, ডাক দেয়, বুড়ো আয়, বুড়ির মাথার পাকা চুল তুলে দে। বুড়ো বই হাতে নিয়ে এসে দাঁড়ায়। অহরহ হাতে বই, গল্পের বই নয়, পড়ার বই। ওই বই খাতাই যেন তার আত্মরক্ষার অস্ত্র, যেন তরোয়ালের মুখে ঢাল। ডাকলেই সবসময় বই নিয়ে এসে দাঁড়ায়, এসে বলে, তোমার তো পাকা চুল নেই? আছে রে, আছে, ভেতরে আছে, খুঁজে দেখ। বুড়ো নির্লিপ্তভাবে বলে, ও তো কেউ দেখতে পাচ্ছে না, বলে চলে যায়। পারুল ডাকে, বুড়ো আয়, একটা ফার্স্ট ক্লাস খাবার এনেছি, চটপট চলে আয়। বুড়ো এ ঘর থেকে বলে, আমার এখন খিদে পায়নি। আরে বাবা, তুই আয়ই না, দেখলেই খিদে পেয়ে যাবে, এমন জিনিস তুই না আমি শুনিসনি। নিতান্ত অনিচ্ছক মূর্তিতে এসে দাঁড়ায় ছেলেটা। পারুল অতিরিক্ত উৎসাহ দেখিয়ে বলে, বলতো এগুলো কি? নাতি ভাববার চেষ্টা মাত্র না করে মাথা নেড়ে বলে, জানি না। জানবি কোথা থেকে? এসব হলো সেকেলে জিনিস, আমার শাশুড়ি বানাতেন। তোর বাবা বলতো, ঠাকুমা রোজ রোজ কেন বকুল পিঠে করো না? আসলে এর নাম হচ্ছে গোকুল পিঠে, বুঝলি? তোর বাবা বুঝতে না পেরে বলতো বকুল পিঠে। এদিকে ওর মাসির নাম, মানে আমার বোনের নাম তো বকুল, তাই তোদের যিনি দাদু ছিলেন তিনি বলতেন, তার চেয়ে বলো না কেন মাসি পিঠে। হি হি করে হাসতে হাসতে রস থেকে প্লেটে তুলে এগিয়ে ধরে পারুল। কিন্তু ছেলেটা পারুলের মতো
চেষ্টাকৃত কৌতুকের আয়োজনে ব্যর্থ করে দিয়ে নিস্তেজ গলায় বলে, পরে খাবো। আর কি করবে পারুল? আর কি করতে পারে? স্বভাবের বিরুদ্ধে গিয়েই তো চেষ্টা করছে, কিন্তু একটা জীবনে পোড় খাওয়া শিশুর নিরুত্তাপ নির্লিপ্ততার স্পর্শে চেষ্টাটা হাস্যকরভাবে ব্যর্থ হয়ে ফিরে আসছে নিজের কাছে। তখন পারুলের ওই ছোট্ট ছেলেটার কাছে নিজের বাচালতার জন্য লজ্জা করছে কৃত্রিমতার জন্যে। মনে হচ্ছে পারুল বুঝি এতক্ষণ ভাড়ামি করল, কিন্তু ওই ছেলেটা কি তার গভীর বেদনার ঘরের বন্ধ দরজাটা একটু খুলে ধরবে, যেখান দিয়ে পারুল পারবে আস্তে আস্তে ঢুকে যেতে? সে ঘরে চুপ করে বসে থেকে ওর মনের বেদনার ভার নিতে পারবে পারুল? তা দেবে না। আশ্চর্য রকমের কঠিন হয়ে গেছে ছেলেটা, অথবা নিজের ভেতরের সেই গভীর ক্ষতটাকে জগতের কাউকেই দেখাতে চায় না ও। মনে মনে নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলে পারুল, তুই ভেবে সন্তোষ পাচ্ছিস, অন্তত ছেলেটাকে তুই পেয়েছিস, কিন্তু পরে বুঝবি ওটাকেই তুই একেবারে হারিয়েছিস। এখন আর নিজের মধ্যে ডুবে গিয়ে শুধু একটা শান্ত উপলব্ধির জগতের স্বাদ গ্রহণের সময় নেই। এখন সারাক্ষণ শুধু এই। এখন পারুল মৃদু হাসির সঙ্গে ভাবে জগতে কিছুই অমনি পাওয়া যায় না, সব কিছুর জন্যে মূল্য দিতে হয়। আমাকে ওদের প্রয়োজন হচ্ছে, এই পাওয়াটার জন্যে মূল্য ধরে দিতে হচ্ছে আমাকে, আমার সেই অনাহত অবকাশের গভীর স্বাদটিকে। পারুলের অবকাশ গেছে বলে কি সেই আত্মমগ্নতায় ডুবে যাওয়া রোগটা তার বোনের ঘাড়ে এসে ভর করল? বকুল তো কখনো এমন শুয়ে বসে অলসভাবে স্মৃতিচারণ করে না। বকুলের এত সময়ই বা কোথায়? বকুল তো কবে থেকেই অনামিকা দেবী নামের জামাটা গায়ে দিয়ে ছুটছে আর ছুটছে। বকুলকে পাঠক সমাজ এখনো ফেলে দেয়নি, তবু বকুল জানে একদিন দেবে ফেলে। অনায়াসে ঠোঁট উল্টে বললে, না বাবা, ওর লেখা আর পড়া যায় না। সেই মনস্তত্ত্বের তত্ত্ব নিয়ে কথার ফেনা আর ফেনানো, যেন মানুষ নামের জীবনটার শুধু মনই আছে, রক্ত মাংসের একটা দেহ নেই। এই ধরনের মন্তব্যের অন্যের সম্বন্ধে কানে এসেছে, অতএব বোঝা শক্ত নয়। অনামিকার সম্বন্ধেও এ মন্তব্য তোলা আছে। এখন শুধু সম্পাদকের খাতায় যে নিমন্ত্রণের তালিকা আছে, সেই তালিকার খাতিরেই মাঝে মাঝে একটা নিমন্ত্রণপত্র আসবে, সামাজিক নিমন্ত্রণপত্রের মতো, কারণ বিজ্ঞাপনদাতারা কতগুলো নাম মুখস্থ করে রেখেছে, সেগুলোই তারা ভালো বোঝে। আধুনিক অতি আধুনিকদের নাম মাথামোটা কারবারি লোকেদের কানে ঢুকতে দেরি হয়। তখন সেই সামাজিক দায়ে লেখা ছাপা হলেও পাঠক অনামিকা নামের ফর্মটা উল্টে ফেলে চোখ ফেলবে অন্যত্র। প্রকাশকরা যারা নাকি এখনও হাঁটাহাঁটি করছেন, তারা বইটা ছাপাতে নিয়েও ফেলে রেখে উঠতি নাম করাদের বইগুলো আগে ছাপবেন। এ হবেই, এ নিয়তি। এ নিয়তি তো চোখের সামনেই কত দেখছেন অনামিকা দেবী। লাইব্রেরিতে যার বই পড়তে পেত না, লাইব্রেরিরা এখন তার বই কিনতে চায় না, পয়সাটা মিথ্যে আটকে রাখবে না বলে। জনপ্রিয়র দেবতা তো জনগণ, তারা যদি একবার মুখ ফেরান তাহলেই তো হয়ে গেল। অনামিকা দেবীর দেবতা এখনো হয়তো বিমুখ হননি, কিন্তু হতে কতক্ষণ? অনামিকা চুপচাপ শুয়ে সেই দেবতাদের কথা চিন্তা করেন। না, ভাগ্যের কাছে অকৃতজ্ঞতা হবেন না তিনি।
সামান্য সম্বল নিয়ে এই হাটে এসে দাঁড়িয়েছিলেন। বিনিময়ে পেয়েছেন অগাধ অবিশ্বাস। মন পূর্ণ হয়ে আছে কানায় কানায়। ওই ভালোবাসার দানেই নিজের অক্ষমতার গ্লানি মুছে যায়। মনে হয় কি পেয়েছি আর না পেয়েছি তার হিসেব করতে বসে দুঃখ ডেকে এনে কি হবে? যা পেয়েছি তার হিসেব করার সাধ্য আমার নেই। ভিড় করে আসে অনেক মুখ, ভালোবাসার মুখ। ভিড় করে আসে নিজের সৃষ্টির চরিত্ররাও। এরা আর ছায়া নয়, মায়া নয়, বঞ্চনা নয়, আস্ত এক একটা মানুষ। অনামিকা জানেন প্রকৃতপক্ষে ওরা অনামিকার সৃষ্টিও নয়, ওরা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে। ওদের নিজস্ব সত্তা আছে, ওরা নিজের গতিতে চলে। অনামিকাই ওদের নিয়ন্তা, এমন ভুল ধারণা অনামিকার নেই। হয়তো অনামিকার পরিচিত জগতের কারো কারো ছায়ার মধ্যে থেকে তারা বিকশিত হয়ে ওঠে, কলম তার অনুসরণ করে চলে মাত্র। অনামিকার ভূমিকা স্রষ্টার নয়, দর্শকের। তিনি যে শুধু এই সমাজকেই দেখে চলেছেন তা নয়, তার রচিত চরিত্রদেরও দর্শক তিনি। তাই পারুলের অভিযোগে অক্ষমতা জানিয়ে চিঠি লেখেন অনামিকা। বকুল নিজে না এসে ধরা না দিলে বকুলের কথা লেখা হবে না সেজদি। সে আজও পালিয়ে বেড়াচ্ছে, হারিয়ে যাচ্ছে। হয়তো কোনো দিনই তার কথা লেখা হবে না, কারণ বকুল বড় মুখচোরা, বড় কুণ্ঠিত। নিজেকে প্রকাশ করতে সে লজ্জায় মারা যায়। অনামিকার ভক্ত পাঠককুলের এখন আর অজানা নেই অনামিকা বকুলের ছদ্মবেশের নাম। তাই তারা অনামিকার রচিত চরিত্রদের মধ্যে থেকে বকুলকে খুঁজে বেড়ায়। আগ্রহে উদ্ভাসিত মুখে প্রশ্ন করে, এর মধ্যে কে বকুল? অনামিকা মৃদু হেসে বলেন, জানি না ভাই, আমিও তো সে বকুলকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু অনামিকা কি শুধু বকুলকেই খুঁজে বেড়াচ্ছেন? আবাল্যের এই সাধনায় আরও একটা জিনিস কি খুঁজে বেড়াচ্ছেন না? খুঁজে বেড়াচ্ছেন না কেন? এই তার জানা জগতের সমাজে আর জীবনে এত বেদনা, এত অবিচার, এত নিরুপায়তা। আর খুঁজে বেড়াচ্ছেন না ঝকঝকে রাংটা মোড়া জীবনের অন্তরালে কি শ্মশানের ভস্মরাশি? তবু আজ মনে হচ্ছে হয়তো আরও দেখার ছিল। দুঃসহ বেদনা ভারাক্রান্ত পৃথিবীতে যতটা দেখেছেন অনামিকা, হয়তো ততটা দেখেননি তার আলোর দিকটা। আলো আছে বই কি, আছে আনন্দ, আছে বিশ্বাস, আছে প্রেম, আছে সততা। শুধু তারা তীব্র শিখায় চোখ ধাঁধায় না বলে হয়তো চোখে কম পড়ছে। অনামিকার মনে পড়ে সেই ছেলেটার মুখ, যে একদিন তার প্রথম কবিতা ছাপা হওয়া পত্রিকাখানা নিয়ে দেখাতে এসেছিল। তার মুখে যেন বিধাতার আশীর্বাদের আলো। এমন কত ছেলেই তো আসে। আজকের ছেলেদের প্রধান হবেই তো সাহিত্য। রাশি রাশি ছেলে আসে তাদের নতুন লেখা নিয়ে। অবশ্যই শুধুই যে দেখাতে আসে তা নয়, আসে একটা অবোধ আশায়। ভাবে উনি ইচ্ছে করলেই ছাপিয়ে দিতে পারবেন। উনির ক্ষমতার সম্পর্কে বোধ নেই বলেই ভাবে। আর শেষ পর্যন্ত ওকে সহানুভূতিহীনই ভাবে। হয়তো কোথাও জায়গা না পেয়েই ওরা নিজেরা জায়গা তৈরি করে নিতে চায়। তাই রোজ রোজ পত্রিকার জন্ম হচ্ছে দেশে। দু এক সংখ্যা বেরিয়েও যদি তার সমাধি ঘটুক, তবু তো কয়েকটি ছেলের চিন্তার শিশুগুলি আলোর মুখ দেখতে পেল। বাংলাদেশের শিশু মৃত্যুর হার নাকি কমে গেছে। পবিত্র শিশুরা হয়তো সেই হার বজায় রাখার চেষ্টা করছে।
ওই ক্ষীণকায় পত্রিকাগুলো হাতে নিয়ে ওরা যখন আসে, তখন ওদের মুখে যে আহ্লাদের আলো ফোটে, সেই কি তুচ্ছ কারবার? তবু সেই একটা ছেলেকে খুব বেশি মনে আসছে। অথচ আশ্চর্য, নামটা মনে নেই, মনে আছে চেহারাটা। শ্যামলা রং, পাতলা লম্বা গড়ন, চুলগুলো রুক্ষ রুক্ষ, কপালে একটা বেশ বড়সড় কাটার দাগ, আর তীক্ষ্ণ নাকওয়ালা মুখেও একটা আশ্চর্য কমনীয়তা। তার কবিতা তাদের নিজেদের পত্রিকায় বেরোয়নি, বেরিয়েছিল একটি নামকরা পত্রিকায়। কেমন করে এই অসাধ্য সাধন করেছিল যে তা সেই জানে। কেবলমাত্র লেখার গুণের জোরেই এটা হয়ে ওঠে না, সে তো সকলেরই জানা। গুণটা যে আছে সেটা তাকিয়ে দেখছে কি? তা হয়তো তার ভাগ্যে এমন কেউ দেখেছিলেন, যার হাতে সেই গুণটুকুকে আলোয় এনে ধরবার ক্ষমতা ছিল। যাই হয়ে যাক, ছেলেটির সেই মুখ ভোলবার নয়। বলেছিল, জানেন, জীবনে যদি আমার আর একটাও লেখা ছাপা না হয়, তাহলেও দুঃখ থাকবে না আমার। অনামিকা বলেছিলেন, সে কি? হ্যাঁ, সত্যিই বলছি আপনাকে, আমার পারিবারিক জীবনের কথা আপনি জানেন না। সেখানে অনেক বঞ্চনা, অনেক দুঃখ, অনেক অপমান, তবু মনে হচ্ছে সব কষ্ট সহজে সইবার ক্ষমতা আমার হবে আজ থেকে। কথাগুলো অবশ্যই অতি আবেগের, তবু কেন কে জানে হাসি পায়নি, অতি আবেগ বলেও মনে হয়নি, যেন ওর মধ্যে একটা দৃঢ় প্রত্যয় কাজ করেছে। কবিতাটা প্রেমেরই অবশ্য, তবে আধুনিক ভঙ্গিতে তো সেটা প্রেমকে ধরা ছোঁয়া যায় না। তবু অনামিকার মনে হয়েছিল ছেলেটা কি ওই কবিতার মধ্যে দিয়ে তার প্রেম নিবেদন করতে চেয়েছিল। নামটা মনে নেই, এই দুঃখ। নতুন নতুন কিছু শক্তিশালী কবি দেখতে পাচ্ছেন, কিন্তু তাদের চেহারাটা তো দেখতে পাচ্ছেন না। কে জানে কার কপালে রাজটিকার মতো সেই কাটার দাগ। ছেলেদের মধ্যে এই সাহিত্যের হবি যতটা বেশি, মেয়েদের মধ্যে তার শিকিও নয়। তবে মেয়েদের মধ্যে থেকেও কি খাতার বোঝা নিয়ে কেউ আসে না? খাতার বোঝা আর প্রত্যাশার পাত্র নিয়ে আসে, কিন্তু লক্ষ্য করে দেখেছেন অনামিকা দেবী, তারা মেয়ে নয়, প্রায় কেউই। তারা সংসারের পোড় খাওয়া গৃহিণী, অবমানিতা বধূ, হয়তো প্রৌঢ়া, হয়তো মধ্যবয়সী। সারা জীবন তিল তিল সঞ্চয় ওই খাতাগুলি, কিন্তু ওগুলির যে কোনো দিনই আলোর মুখ দেখবার সম্ভাবনা নেই, সেইটা তাদের বলতে কষ্ট হয়। আর সত্যি বলতে তখন হঠাৎ নিজেকে ভারী স্বার্থপর মনে হয় অনামিকা দেবীর, যেন তিনি অনেকের প্রাপ্য ভাগ দখল করে বসে আছেন। প্রাচুর্যের আহার্য পাত্র সামনে নিয়ে বসে দরিদ্রের দিন অন্নপাত্র চোখে পড়ে গেলে যেমন লাগে, অনেকটা যেন তেমনই। সেই বউটির কথা মনে পড়ছে, তার নামও মনে আছে, অথচ খুব সাধারণ নাম, সবিতা। তার লেখাও অবশ্য তেমনই, বলতে গেলে কিছুই নয়, কিন্তু তার ধারণা ছিল পাঠকদের চোখের সামনে আসতে পারছে না বলেই সে লেখার জয় জয়কার হবার সুযোগ পাচ্ছে না। অতএব যেমন করেই হোক, এই মূঢ় প্রত্যাশা বউটা বাপের বাড়ি গিয়ে লুকিয়ে গয়না বিক্রি করে একটা চটি বই ছেপে বসল। তারপর আর কি, লাঞ্ছনা গঞ্জনা ধিক্কারের শেষ নেই। তার স্বামী বলেছিল, যে মেয়ে মানুষ এতখানি দুঃসাহস করতে পারে, সে পরপুরুষের সঙ্গে বেরিয়েও যেতে পারে। ফলে এই হলো
বেচারি বউটা তার সারা জীবনের যত প্রাণের বস্তু সব আগুনে ফেলে দিল সেই 500 কপি বইও। সবিতার সেই মুখটা মনে পড়ে। এসে বলেছিল, মাসিমা, নিজে হাতে ছেলেকে চিতাই দিয়ে এলাম। অনামিকা বলেছিলেন, ছি ছি, এ কি বলছো? সন্তানের মা তুমি? ও বলেছিল, সে সন্তান তো আমার একার নয় মাসিমা, সে তার বাপের, তার বংশের, তার পরিবারের, তার সমাজের। এইটুকুই ছিল আমার একান্ত নিজের। এই সব ব্যর্থ জীবনের কতটুকুই বা প্রকাশ হয়? দিন চলে দিনের নিয়মে, ঋতুচক্র আবর্তিত হয় চিরন্তন ধারায়। জাগতিক কাজকর্মগুলিও চলে অনাহত গতিতে। সমাজ জীবনের বহু বৈচিত্র্যময় লীলা খেলার খাজনাটিও অব্যাহত ধারায় জুগিয়ে চলতে হয় সমাজবদ্ধ জীব হতভাগ্য মানুষকে। কোথায় কার কখন আসছে শ্রান্তি ক্লান্তি, আসছে বিতৃষ্ণা বিমুখতা, কে তার দিকে তাকিয়ে দেখে? কে বোঝে কে হাঁপিয়ে উঠেছে, মুক্তি চাইছে? না, সে কেউ ভাবে না, বোঝে না, দেখে না। সমাজে খাজনার বড় দায়। আপনার যখন এক মেঘবিদুর সন্ধ্যায় একা বসে আপন নিভৃত জীবনের সুখ দুঃখের স্মৃতির মধ্যে তলিয়ে যেতে ইচ্ছে করছে, তখন হয়তো আপনাকে অমোঘ এক বিস্ময়ের নিমন্ত্রণ রক্ষা করতে আলো বাজনা শব্দ আর মানুষের ভিড়ের মধ্যে গিয়ে আছড়ে পড়তে হবে। চেনা লোকের সঙ্গে দেখা হওয়ার আহ্লাদে শতমুখ হতে হবে আপনাকে। হয়তো কোনোদিন আপনার এক অকারণ খুশির মন নিয়ে জানালার ধারে বসে কবিতা পড়তে বাসনা হচ্ছে। তখন হয়তো আপনার আত্মীয় কন্যার নবজাত শিশুটির মুখ দেখতে ছুটতে হবে দূরবর্তী কোনো নার্সিংহোমে। অথবা হয়তো কোনো এক উজ্জ্বল বৈশাখের বিকেলে আপনার কোনো প্রিয় বন্ধুর বাড়ি বেড়াতে যেতে ইচ্ছে করছে, একটু আড্ডা দিয়ে আসতে। তখন পিস্তুত পিসিমার শবযাত্রার সঙ্গে শোভাযাত্রী হয়ে পৌঁছতে হবে মহা শ্মশানে। মোট কথা, নিজেকে নিয়ে একা পড়ে থাকবার উপায় নেই। সমাজের ট্যাক্স যোগান দিয়ে চলতেই হবে। অতএব অনামিকাকে পুলক সংঘের বার্ষিক সাহিত্য সভার উদ্বোধনে যেতে হয়েছিল তখন, যখন শম্পা নামের একটা চিরকালের মেয়ের মুখটা স্মরণ করে প্রাণটা হাহাকার করছে। সে প্রাণ ছুটে যেতে চাইছে তার সন্ধানে। কিন্তু নতুন করে হঠাৎ কেন এই হাহাকার? তা আছে কারণ। আজই বাড়িতে একটা পোস্টকার্ড এসে জানিয়ে দিয়ে গেছে, আমি মরিনি, বেঁচে আছি। হ্যাঁ, নাম সম্বোধনহীন শুধু ওই একটি লাইন। এই চিঠির দাবিদার কে জানার উপায় নেই। কোথাও কারও নাম নেই। ঠিকানার অংশটুকুতে শুধু গোটা গোটা করে লেখা ঠিকানাটুকু। তবে এই চিঠিটুকুকে আমার বলে দাবি কে করতে পারে? হিসেব মতো কেউই পারে না। অথবা ওই ঠিকানার বাসিন্দারা সকলেই পারে। তবু অনামিকার মনে হচ্ছিল আমিই দাবিদার। কিন্তু কোনখান থেকে চিঠিটা পোস্ট করা হয়েছে কিছুই ধরা গেল না। কালিমাবিহীন স্বাধীন সরকারের ডাক বিভাগ যথারীতি স্ট্যাম্পের ওপর একটি অস্পষ্ট ছাপের ভগ্নাংশটুকু মাত্র দেগে দিয়ে কর্তব্য সমাধা করেছে। যেন ওই এক লাইন লেখাটা পাঠিয়ে যে মজা করেছে, সেই দুষ্টু মেয়েটা ডাক কর্মচারীদের শিখিয়ে দিয়েছে, স্পষ্ট করে ছাপ মেরো না, আমি তাহলে ধরা পড়ে যাব। অথচ ওই কথাটুকু তার লিখে জানাবার ইচ্ছেটি হয়েছে এতদিনে, আমি মরিনি।
আমি বেঁচে আছি। এ কার হাতের লেখা? এ কোন স্বর্গলোকের কথা? ছোটদা ক্লান্ত গলায় বললেন, অন্য পাড়ার থেকেও পোস্ট করা অসম্ভব নয়। ছোট বৌদি সেই অক্ষর কটাকে পাথরে খোদাই করার মতো মনের মধ্যে খোদাই করে ফেলেও আর একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, আচ্ছা বকুল, হাতের লেখাটা ঠিক তার মতো বলে মনে হচ্ছে তোমার? কোনো বাজে লোকের কারসাজি বলে মনে হচ্ছে না তো? কি যে বলো, ওর হাতের লেখা ভুল হবে? মনটা ভালো করো বৌদি। খবর যখন একটা দিয়েছে। যখন এই প্রসঙ্গ নিয়ে অনামিকার সঙ্গে তার ছোটদা ছোট বৌদির আলোচনা চলছে, ঠিক তখনই এই পুলক সংঘের গাড়ি এলো। অমোঘ অনিবার্য এই গাড়ি, যেতে পারবো না বলার প্রশ্নই ওঠে না। অনামিকা বলে গেলেন, আচ্ছা তোমরা চেষ্টা করে দেখো। অনামিকা বেরিয়ে গেলেন। পুলক সংঘের সমস্ত পুলকের ভার বহন করতে হবে এবার। চলন্ত গাড়িতে ভাবতে ভাবতে এলেন অনামিকা, ওই খবর দেওয়াটার মধ্যে কোন মনস্তত্ত্ব কাজ করছে? ও কি খুব কষ্টে পড়েছে, তাই আর না পেরে ফিরে আসতে চাইছে? ও কি অপরাধ বোধে পীড়িত হয়ে এতদিনে? ওর কি হঠাৎ সবাইয়ের জন্যে মন কেমন করে উঠেছে? চশমাটা খুলে মুছলেন অনামিকা। আর যখন আলোকোজ্জ্বল মঞ্চে গিয়ে বসলেন, তখন সহসা মনে পড়ে গেল, একদিন আমি নির্মল মারা গেছে শুনেও সভায় এসে অবিচলভাবে সমস্ত কাজ করে গিয়েছিলাম। অথচ আজ ও বেঁচে আছে খবর পেয়ে এত ভয়ানক বিচলিত হচ্ছি যে কিছুতেই মন বসাতে পারছি না। তবে এত দুর্বল হয়ে গেলাম আমি? তবু অভ্যাসগতভাবে হয়েও গেল সব। মঞ্চ থেকে নেমে আসতে আসতে ছেকে ধরল অটোগ্রাফ শিকারীর দল। আর তাদের আবদার মিটিয়ে যখন ঠিক গাড়িতে উঠতে যাচ্ছেন, হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, আমার একটা অটোগ্রাফ। কে 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 বলল এ কথা? অনামিকা গাড়ির দরজাটা ধরে নিজেকে সামলে নিয়ে আশেপাশের ভিড়ের দিকে তাকালেন। অনামিকার মনে হলো সব মুখগুলো যেন একরকম, ঝাপসা ঝাপসা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।